নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আপনাদের জন্য নতুন গল্প নিয়ে এসেছি। আজকে প্রখ্যাত সাহিত্যিক প্রফুল্ল রায়ের একটি গল্প পড়ে শোনাব, যাকে আমরা খুব অল্প কয়েকদিন হলো হারিয়েছি। কেয়া পাতার নৌকো চড়ে এখন উনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অসংখ্য অমূল্য সাহিত্য কীর্তি। সেরকমই একটা উজ্জ্বলতম সৃষ্টি তার একটা ছোট গল্প আজকে পড়ে শোনাচ্ছি। আজকে পড়ব প্রফুল্ল রায়ের লেখা মানুষ গল্পটি। ঠিক দুপুরবেলা শেরমুন্ডি পাহাড়ের কাছাকাছি আসতেই হুড়মুড় করে বৃষ্টিটা নেমে গেল। সেই ভোরে আকাশ তখন ঝাপসা, রোদ ওঠেনি। বাঁশের লাঠির ডগায় রং বেরঙের তালিমারা ঝুলিটা বেঁধে এবং ঝুলিশুদ্ধ লাঠিটা কাঁধে ফেলে বেরিয়ে পড়েছিল ভরসালাল। সে আসছে রাজপুত ঠাকুর রঘুনাথ সিংয়ের তালুক হেকমপুর থেকে। আপাতত যাবে শেরমুন্ডি পাহাড়ের ওপারে টাউন ভকিলগঞ্জে। ভোরে ভরসালাল যখন হেকমপুর থেকে বেরোয় তখন আকাশের চেহারা দেখে টের পাওয়া যায়নি দুপুরের মধ্যেই চারদিক ভেঙে চুরে এভাবে বৃষ্টি নেমে যাবে। খুব নিরীহ চেহারার দু চার টুকরো ভবঘুরে মেঘ মাথার উপর বাতাসের ধাক্কায় ধাক্কায় এদিক সেদিক ভেসে বেড়াচ্ছিল। তারপর বেলা একটু বাড়লে চাঁদের থালার মতো সূর্যটা আকাশের গড়ানে গা বেয়ে উঠে এসেছিল। গলানের উপর মতো ঝকঝকে রোদে মাঠ ঘাট বন জঙ্গল ভেসে যাচ্ছিল তখন। কিন্তু এই রোদ আর কতক্ষণ? বেলা আর একটু চড়বার সঙ্গে সঙ্গে এক ফুঁতে বাতি নিভে যাওয়ার মতো আচমকা চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। মকাইয়ের ক্ষেত, জবের ক্ষেত, আখের ক্ষেত, নানা রকম ঝোপঝাড় আর হতচ্ছাড়া চেহারার দু একটা গ্রাম পেরিয়ে আস্তে আস্তে ভরসালালের অজান্তে কখন যে ভারী ভারী চাংড়া চাংড়া জলবাহী মেঘ আকাশ ছেয়ে গিয়েছিল টের পাওয়া যায়নি। ভরসালাল চমকে উঠেছিল মেঘের ডাকে। সেই সঙ্গে তার চোখে পড়েছিল আকাশটা আড়াআড়ি চিরে বিদ্যুৎ ছুটে যাচ্ছে। মাথার উপরে মেঘ আর বিদ্যুৎ চমক নিয়ে জোরে জোরে পা চালিয়ে দিয়েছিল ভরসালাল। আজ যেমন করেই হোক তাকে শেরমুন্ডি পাহাড়ের ওপারে ভকিলগঞ্জে পৌঁছতেই হবে। হাঁটতে হাঁটতে ঘাড় ফিরিয়ে বারবার পেছনটা দেখে নিচ্ছিল ভরসালাল। হঠাৎ একসময় অনেক অনেক দূরে আকাশ যেখানে পিঠ বাঁকিয়ে দিগন্তে নেমেছে সেখানটায় বৃষ্টি নেমে গেছিল। জল নামতে দেখেই দৌড়তে শুরু করেছিল ভরসালাল, কিন্তু বৃষ্টিটা নাছোড়বান্দা হয়ে তার পিছু নিয়েছে। শেষ পর্যন্ত শেরমুন্ডি পাহাড়ের তলায় এসে তাকে ধরেই ফেলেছে। বেশ কোমর বেঁধেই নেমেছে বৃষ্টিটা, তার সঙ্গে হাত মিলিয়েছে উল্টো পাল্টা ঝোড়ো হাওয়া। এই ঝড় বৃষ্টি ঘাড়ে নিয়ে সামনের খাড়া পাহাড়ে যাওয়া সম্ভব হবে না। ভরসালাল এদিকে সেদিকে তাকাতে লাগলো। এই মুহূর্তে মাথা বাঁচাবার জন্য কোথাও একটু দাঁড়ানো দরকার। হঠাৎ সে দেখতে পেল খানিকটা দূরে একটা ঝাঁকড়া মাথা পিপুল গাছের তলায় 10-12টা দেহাতি লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটা মেয়েও রয়েছে। বোঝা যাচ্ছে বৃষ্টির জন্যই ওরা ওখানে গিয়ে দাঁড়িয়েছে, গাছতলায় মাথা গুঁজে জলের ছাট থেকে নিজেদের যতটা বাঁচানো যায়। ভরসালাল দৌড়ে সেখানে চলে গেল। ভরসালালের বয়স 50-52। শরীরের কাঠামো দারুণ মজবুত, চওড়া ছড়ানো কাঁধ তার, এবড়ো খেবড়ো পাথরের মতো প্রকাণ্ড বুক, হাত দুটো জানু ছাড়িয়ে কয়েক আঙুল নেমে গেছে। গায়ের চামড়া পোড়া ঝামার মতো, 7 জন্মে সেখানে তেল পড়ে না।
ফলে 12 মাস খসখসে কর্কশ গা থেকে খই উঠতে থাকে। চৌকো মুখে খামচা খামচা দাড়ি তার, থ্যাবড়া থুতনি। চেহারা যেমনই হোক, চোখ দুটো কিন্তু আশ্চর্য মায়াবী, যেমনই সরল তেমনই নিষ্পাপ। ভরসালালের পরনে হাঁটু পর্যন্ত খাটো টেনি আর ফতুয়ার মতো লাল কামিজ। একটু লক্ষ্য করলে দেখা যাবে তার ঘাড়ের অনেকখানি মাংস শুকিয়ে ডেলা পাকিয়ে প্রায় ঝুলে আছে। বাঘের থাবা খেয়ে ঘাড়টার অবস্থা এইরকম। ভরসালাল একজন বিটার। এ অঞ্চলে যাকে জঙ্গল হাঁকুয়া বলে সে তাই। তার কাজ বনে জঙ্গলে টিন পিটিয়ে আর চেঁচিয়ে তাড়া করে বাঘ, ভাল্লুক কিংবা অন্য জন্তু জানোয়ারকে শিকারীদের বন্দুকের মুখে নিয়ে যাওয়া। বছর 3 আগে রক্সৌলে এক শিকারির জন্য টিন পেটাতে গিয়ে বাঘের থাবায় ঘাড়ের মাংস এইভাবে ঝুলে গেছে। বিটারের কাজ ছাড়া আরও একটি কাজ করে ভরসালাল। চারিদিকে যত ছোটোখাটো শহর আছে সেসব জায়গায় মিউনিসিপ্যালিটিগুলো মাঝে মাঝে রাস্তার বেওয়ারিশ খ্যাপা কুকুর ধরে মেরে ফেলে। এই কুকুর ধরা আর মারার কাজটিও করে থাকে সে। বিটারের কাজ কিংবা কুকুর মারার দায়িত্ব কেউ তাকে ডেকে দেয় না। ভরসালাল নিজে থেকেই খোঁজ খবর নিয়ে শিকারীদের বাড়ি বাড়ি কিংবা মিউনিসিপ্যালিটিগুলোর দরজায় দরজায় হানা দেয়। এটাই তার জীবিকা। খুবই নিষ্ঠুর হয়তো, কিন্তু স্রেফ পেটের জন্য এসব করতে হয় তাকে। এদিকে বৃষ্টির জোর আরও বেড়েছে। আকাশের যা অবস্থা, তাতে জল কখন ধরবে তার ঠিক ঠিকানা নেই। ঝাঁকড়া মাথা পিপুল গাছের তলায় দেহাতি মানুষগুলোর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েও কি রেহাই আছে? ডালপালা আর পাতার ফাঁক দিয়ে ঝরঝর জল পড়ে গা মাথা ভিজিয়ে দিচ্ছে। তবে খোলা জায়গায় দাঁড়ালে চোখের পলকে চান হয়ে যাবে, সেই তুলনায় এখানে ভেজাটা কম হচ্ছে, এই আর কি। অন্যমনস্কের মতো তাকিয়ে তাকিয়ে বৃষ্টির ভাবগতিক দেখছিল ভরসালাল। হঠাৎ পাশের লোকটা বলে উঠল, বহুত ভারী বারিশ। ভরসালাল ঘাড় ফেরালো, দেখল লোকটা মধ্যবয়সী, মাথায় পাগড়ি, ভাঙাচোরা চেহারা। সে বলল, হ্যাঁ। লোকটা এবার বললে, মালুম হচ্ছে এ বারিশ জলদি রুখবে না। তার ভাষা হিন্দি এবং বাংলা মেশানো। খুব সম্ভবত বিহার বাংলার সীমান্তে কোনো অঞ্চলে তার বাড়ি। ভরসালাল বলল, হ্যাঁ। মধ্যবয়সী লোকটা এবার তার সঙ্গীদের দেখিয়ে বলল, দুপুরে हम लोग को टेउन वकीलगंजे যাবার বাদ ছিল, লেকিন কি করে যায়। বোঝা যাচ্ছে এরাও শেরমন্ডি পাহাড় পেরিয়ে ওপারে যাবে। ভরসালাল কৌতূহলহীন চোখে লোকটার সঙ্গীগুলোকে একবার দেখে নিল। তারা অবশ্য এই লোকটার মতো মাঝবয়সী না, দামড়া মোষের মতো তারা এক একটা তগড়া জোয়ান। তাদের দেখতে দেখতে সেই মেয়েটার দিকে নজর পড়ে গেল ভরসালালের। দলটার মধ্যে সে একা, একমাত্র মেয়ে। জীবন বা মানুষ সম্বন্ধে অভিজ্ঞতা খুবই কম ভরসালালের। জোয়ান বয়সের শুরু থেকে বনের হিংস্র জন্তু জানোয়ার আর খ্যাপা কুকুরের পেছনে ছুটে ছুটে এতগুলো বছর কেটে গেছে তার। তবু সে বুঝতে পারল মেয়েটা গর্ভিণী। 2-4 দিনের মধ্যে তার বাচ্চা টাচ্চা হবে। পাশের লোকটা প্রচণ্ড বকবক করতে পারে। এবার সে যা বলল সংক্ষেপে এইরকম, বৃষ্টিতে ভিজে পাহাড়ি রাস্তার হাল খুবই বুড়া হয়ে গেছে, এখন সেখানে উঠতে যাওয়া বোকামি। পা পিছলে পড়ে গেলে আর দেখতে হবে না, নির্ঘাত খতম হয়ে যেতে হবে। মেয়েটির দিক থেকে চোখ ফিরিয়ে ভরসালাল বলল, হ্যাঁ। লোকটা এবার বলল, লেকিন দুপুরের ভেতর वकीलगंजे হাজির হতে না পারলে কামটা ছুটে যেতে পারে। তাকে খুবই চিন্তিত দেখালো। কিসের কাম? वकीलगंजे নদীর কিনারে বাঁধ বানানো হবে, আমরা মাটি কাটার কামে যাচ্ছি। দেরি হয়ে গেলে গার্মিন অফিসার যদি ভাগিয়ে দেয়। রামজি কৃপা করলে ভাগাবে না। বলতে বলতে আবার মেয়েটির দিকে তাকালো ভরসালাল। পৃথিবীর কোনো কিছু সম্বন্ধে বিশেষ কৌতূহল নেই তার,
নিজের পেটের জন্য বনে জঙ্গলে বা লোকালয়ে সর্বক্ষণ তাকে এত ব্যস্ত থাকতে হয় যে অন্যদিকে চোখ তুলে তাকাবার মতো সময় পর্যন্ত সে পায় না। যদিও বা পায়, খুবই আগ্রহশূন্যভাবে এই পৃথিবী আর পৃথিবীর মানুষকে দেখে থাকে। তবু আবছাভাবে ভরসালাল ভাবল, ওই মেয়েটির পেটে অন্তত 9-10 মাসের বাচ্চা রয়েছে। এই অবস্থায় সেও কি মাটি কাটতে চলেছে? জেনানাদের এ সময়টা কোনো ভারী কাজ করা ঠিক না। ভাবল বটে, তবে কিছু বলল না। সেই লোকটা ঘাড়ের পাশ থেকে বলে উঠল, রামজি কি কৃপা করবে। ভরসালাল এবার আর উত্তর দিল না। অন্যমনস্কের মতো মুখ ফিরিয়ে মেঘের ভারে নেমে আসা ঝাপসা আকাশ দেখতে লাগলো। কিন্তু উত্তর না দিলে কি হবে? পাশের লোকটা ঘ্যানঘেনে বৃষ্টির মতো সমানে বকে যাচ্ছে। কতক্ষণ পিপুল গাছটার তলায় দাঁড়িয়েছিল খেয়াল নেই ভরসালালের। হঠাৎ একসময় বৃষ্টির তোড় কমে এলো, সেই সঙ্গে ঝড়ের দাপটও। তবে আকাশ ভারী হয়ে আছে, যে কোনো মুহূর্তে প্রবল বেগে আবার শুরু হয়ে যেতে পারে। সেই লোকটা কানের পাশ থেকে হঠাৎ চেঁচিয়ে উঠল, বারিশ ধরে এসেছে, এই মৌকায় পাহাড় পেরুতে হবে। বলেই সঙ্গীদের উদ্দেশ্যে জোরে জোরে হাঁকল, এই ছোকরারা, চল চল, জোরসে পা চালা। সবাইকে তাড়িয়ে নিয়ে সে পাহাড়ের দিকে চলল। দলটা আগে আগে চলছে, তার পেছনে রয়েছে সেই মেয়েটা। ভরসালাল এই সুযোগটা ছাড়ল না। মেয়েটার পেছন পেছন সেও হাঁটতে লাগলো। বৃষ্টির জোর নতুন করে বারবার আগেই সেও শেরমন্ডি পাহাড় পেরিয়ে যেতে চায়। দিন কয়েক আগে ঠাকুর রঘুনাথ সিং শিকারে যাবে, এই খবরটা পেয়ে হেকমপুর তালুকে ছুটে গিয়েছিল ভরসালাল। পুরো 4টে দিন রঘুনাথ সিংয়ের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে টিন পিটিয়ে মোট 10টা টাকা আর 3 কিলো মাইলো মজুরি হিসেবে পেয়েছে। সেই টাকাটা তার কোমরে গোঁজা আছে, আর মাইলোগুলো তার ওই চিত্র বিচিত্র ঝুলিটায়। হেকমপুরে থাকতে থাকতে সে খবর পেয়েছিল পূর্ণিয়া টাউনে 2-4 দিনের মধ্যে খ্যাপা কুকুর মারা হবে। তাই রঘুনাথ সিংয়ের শিকার শেষ হতে না হতেই সে বেরিয়ে পড়েছে। শেরমন্ডি পাহাড় ডিঙিয়ে ওপারে ওকিলগঞ্জে আজকে রাতটা কাটাবে ভরসালাল। তারপর কাল সকালে উঠে চলে যাবে সগরিগলি ঘাটে। সেখানে নদী পেরিয়ে পূর্ণিয়া টাউনের দিকে হাঁটা শুরু করবে। যাই হোক, এই শেরমন্ডি পাহাড়টা ভয়ানক রকমের খাড়া, সারা গায়ে তার ঘন অরণ্য। শাল আর মহুয়ার গাছেরই এখানে আধিক্য বেশি। অবশ্য আমলকি, দেবদারু, কেঁদ আর টেরাপ্যাকা চেহারার অগুন্তি শিশম গাছও চারদিকে ছড়িয়ে আছে। এছাড়া আছে নানা ধরনের ঝোপঝাড়, সাবুই গাছ এবং আগাছার জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে আঁকা বাঁকা পায়ে চলার রাস্তা উঠে গেছে। সেই রাস্তা এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক। কেননা যদিও এটা একটা পাহাড়, তবু হাজার হাজার বছরের ঝড় বৃষ্টিতে পাথর ক্ষয়ে ক্ষয়ে এর গায়ের উপর চামড়ার মতো মাটির একটা স্তর জমেছে। বৃষ্টিতে সেই মাটি গলা মাংসের মতো থকথকে হয়ে আছে। খুব সাবধানে পা ফেলে ফেলে ওরা পাহাড় বাইছিল। বৃষ্টির জোর কমে এলেও অল্প অল্প পড়েই যাচ্ছে। হাওয়ার দাপটও আগের মতো নেই। দুধারের ঝোপঝাড় থেকে ঝিঁঝিদের একটানা চিৎকার উঠে আসছিল। গাছের মাথায় সরু মোটা নানা বিচিত্র সুরে পাখিরা একটানা ডেকে যাচ্ছে। কোথায় যেন সাপেদের পেট টেনে টেনে চলার শব্দ হচ্ছে। সেই মধ্যবয়সী লোকটা মাঝে মাঝে তার সঙ্গীদের উদ্দেশ্যে হেঁকে বলছিল, জলদি পা চালো, হো রামজি, দুফার পার হয়ে গেল। চারদিকে নানা রকম শব্দ বা মধ্যবয়সী লোকটার হাঁকাহাঁকি শুনেও যেন শুনতে পাচ্ছিল না ভরসালাল। দূর মনস্কর মতোই খাড়াই পাহাড় ভাঙছিল সে। নেহাত বৃষ্টিটা হঠাৎ এসে গেছে, নইলে তাড়াহুড়ো করে ওপারে যাবার খুব একটা দরকার তার নেই, কারণ আজকের দিনটা তার বিশ্রাম। টাউন ফকিলগঞ্জে একবার পৌঁছতে পারলে ধীরে সুস্থে হাত পা ছড়িয়ে দিনের বাকি অংশটা সে কাটিয়ে দেবে। তারপর কাল থেকে নতুন কাজের ধান্দা শুরু হবে। কিন্তু কালকের কথা কাল। খানিকক্ষণ পাহাড় যাওয়ার পর হঠাৎ কাতর গোঙানির মতো একটা আওয়াজ কানে আসতে চমকে উঠল ভরসালাল। সামনের দিকে তাকাতেই দেখতে পেল সেই গর্ভিণী মেয়েটা পাহাড়ে ওঠার ক্লান্তিতে ভয়ানক হাঁপাচ্ছে।
তার মুখটা খুলে অনেকখানি হাঁ হয়ে গেছে। তার ফাঁক দিয়ে থেকে থেকে গোঙানিটা বেরিয়ে আসছিল। হাঁপানির দাপটে মেয়েটার বুক তোলপাড় হয়ে যাচ্ছিল। চোখের তারা দুটো মরা মাছের মতো, মনে হচ্ছিল সে দুটো ঠিকরে বেরিয়ে আসবে। প্রায় টলছিল মেয়েটা। তার মধ্যেই হাতখানে গভীর থকথকে কাদার ভেতরে এলো পাথারি পা ফেলার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। সে হয়তো ঘাড় মুখ গুঁজে হুড়মুড় করে পড়েই যেত, তার আগে পেছন থেকে হাত বাড়িয়ে ধরে ফেলল ভরসালাল। বলল, क्या तुम्हारा तबीयत अच्छा नहीं? খুব নির্জীব গলায় মেয়েটা উত্তর দিল, নেহি। ভরসালাল কি বলতে যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ল সেই মাঝবয়সী লোকটা দামড়া মোষের মতো জোয়ান ছোকরাগুলোকে নিয়ে ঝোপঝাড় ঠেলে অনেক দূরে গিয়ে গেছে। সে এবার অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ল। আরে তোমার সাথওয়ালারা বহুত দূর চলে গেল যে। মেয়েটা বলল, আমি ওদের সাথ আসিনি। ভয়ানক চমকে উঠল ভরসালাল। মতলব? আমি অকেলেই এসেছি। হো রামজি, শরীরের এই হাল নিয়ে তুমি অকেলেই বেরিয়ে পড়েছ? কি করব? কেন, তোমার মরদ কোথায়? মেয়েটা ভরসালালের প্রকাণ্ড চওড়া বুকের ওপর শরীরের ভার রেখে খানিকটা সামলে নিয়েছিল। এবার সোজা হয়ে দাঁড়িয়ে সে বলল, সে আসতে পারল না। ভরসালাল জিজ্ঞেস করল, কেন? মহাজনের খেতি বাড়িতে সে বেগার দিতে গেছে। বেগার? হ্যাঁ। মেয়েটা এবার যা বলল সংক্ষেপে এই রকম, 4 সাল আগে তাদের দেহাতের মহাজন রিশু নাহিরের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল তার মরদ। টাকাটা আর শোধ করা যায়নি। কাঁড়ি কাঁড়ি টাকা লোকটার, তার সিন্দুক সোনা চাঁদি আর জহরতের পাহাড় আর জমি জামা খেতি বাড়ির তো লেখাজোখা নেই। তাদের দেহাতে যেখানে যে জমিতে পা দেওয়া যাক না সেটাই রিশু নাহিরের। এত জমি, এত টাকা পয়সা থাকলে কি হবে? লোকটা আস্ত কসাই। এই মেয়েটার মরদের সামান্য কটা টাকা উসুল করার জন্য রিশুন তাকে বছরের পর বছর বেগার খাটিয়ে চলেছে। বছরে 2 মাস মেয়েটার মরদকে রিশু নাহিরের খেতি বাড়িতে বেগার দিতে হয়। সুদে আসলে রিশুনের টাকাটা ফুলে ফেঁপে এমনই হয়ে দাঁড়িয়েছে যাতে 10 বছর বেগার দিলেও নাকি ওটা শোধ হবে না। এই রকমই যখন অবস্থা, তখন মেয়েটির মরদ তার সঙ্গে আসে কী করে? সব শুনে ভরসালাল এবার জিজ্ঞেস করল, তোমার ঘরে মরদ ছাড়া আর কই নেহি? নেহি। হো রামজি, বলে একটু চুপ করে ভরসালাল। পরক্ষণে আবার শুরু করে, এবার তুমি চলতে পারবে? মেয়েটা বলল, পারবো। বহুত হোঁশিয়ার হয়ে পা ফেলে চলো। খুব সাবধানে চটচটে আঠালো কাদার ভেতর পা টেনে টেনে দুজনে এগুতে থাকে। সেই মধ্যবয়সী লোকটা তার সাঙ্গপাঙ্গ নিয়ে শাল এবং সিসম গাছটাছের ভেতর উধাও হয়ে গেছে। এখন আর তাদের দেখাই যাচ্ছে না। ইচ্ছে করলে লম্বা লম্বা পা ফেলে ভরসালাল পাহাড়ের খাড়ায় বেয়ে অনেক উঁচুতে উঠে যেতে পারে, কিন্তু মেয়েটাকে এই অবস্থায় ফেলে তার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। জঙ্গলের জন্তু জানোয়ার, খ্যাপা কুকুর আর নিজের পেট ছাড়া পৃথিবীর কোনো ব্যাপারেই ভরসালালের আগ্রহ নেই। তবু মেয়েটার পাশাপাশি হাঁটতে হাঁটতে তার অল্প স্বল্প কৌতূহল হতে লাগলো। সে বলল, তোমার গাঁও কোথায়? মেয়েটি বলল, 5 মিল পশ্চিমে, নাম ঝুমরি তালিয়া। গাঁও থেকেই এখন আসছো? হ্যাঁ। পাহাড়ের উপরে কোথায় যাবে? টেউন ভকিলগঞ্জ। কোনো রিস্তার বাড়ি? নেহি। তব? একটু চুপ করে থেকে মেয়েটা বলল, আমি হাসপাতাল যাচ্ছি। হাসপাতাল কেন? বলেই ভরসালালের মনে পড়ল মেয়েটি গর্ভিণী, নিশ্চয়ই বাচ্চা টাচ্চা হবার ব্যাপারে হাসপাতালে চলেছে। সঙ্গে সঙ্গে সে আবার বলে উঠল, সমঝ গিয়া, রামজি কি কৃপা। মেয়েটা মুখ নিচু করে হাঁটতে লাগলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ
এই শেরমন্ডি পাহাড়ের গায়ে নির্দিষ্ট কোনো রাস্তা নেই। ঝোপঝাড় এবং জঙ্গলের মধ্য দিয়ে ফাঁকা জায়গা দেখে দেখে চড়াই বেয়ে ওপরে উঠতে হচ্ছে। একসময় মেয়েটি জড়ানো গলায় হঠাৎ ডেকে ওঠে, হে আদমি। ভরসালাল ঘাড় ফিরিয়ে তাকায়। কিছু বলবে? হ্যাঁ, একটু বাত। বলো। তক্ষুনি কিছু বলে না মেয়েটা। খানিকক্ষণ বাদে প্রায় মরিয়া হয়ে সে শুরু করলো, আমি अकेली औरत, তবিয়তের হালও খুব খারাপ। জঙ্গলের ভেতর দিয়ে পাহাড় বাইতে ডর লাগছে। তুমি আমাকে अकेली ফেলে রেখে চলে যেও না। ভরসালাল ভালো করে মেয়েটাকে লক্ষ্য করল। তার দুর্বল রক্তহীন শরীর, গর্তে বসে যাওয়া চোখের কোলে গাঢ় কালি, পেরেকের মাথার মতো ঠেলে ওঠা কণ্ঠার হাড়, মাংস ঝরে যাওয়া লম্বাটে রোগা মুখ, শির বার করা শিকড়ে শিকড়ে হাত, 9-10 মাসের বাচ্চাওয়ালা স্ফীত পেট, বোতামহীন জামার ভেতর থেকে বেরিয়ে আসা টসটসে স্তন, স্তনের মোটার চারপাশে ভূষকালির ছোপ ইত্যাদি দেখতে দেখতে কেমন যেন মমতা বোধ করতে লাগলো সে। বলল, আরে না না, তোমাকে একলা ফেলে আমি যাচ্ছি না। টেউন ভকিলগঞ্জে আমিও যাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে তুমি সেই পর্যন্ত যেতে পারবে। মেয়েটির মুখ চোখ দেখে মনে হলো একটা শক্ত সমর্থ সবল পুরুষের ভরসা পেয়ে সে অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছে। পাক ঠেলে ঠেলে দুজনে চলেছে তো চলেছেই। আরও খানিকক্ষণ যাবার পর হঠাৎ ভরসালাল লক্ষ্য করল মেয়েটার পা ঠিকমতো পড়ছে না। আবার সে টলতে শুরু করেছে। জোরে জোরে শ্বাস পড়ছে তার। এবারও তাকে ধরে ফেলল ভরসালাল। জিজ্ঞাসা করল, কি হলো? মেয়েটা কাঁপা দুর্বল গলায় বলল, মাথা ঘুরছে। হাঁটতে তকলিফ হচ্ছে? হ্যাঁ। থোড়ে সে জিরিয়ে নাও। ওখানে একটা পাথর দেখে বসে পড়ে মেয়েটা। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে উঠতে উঠতে বলে, চলো। কিন্তু পা ফেলতে গিয়ে আবার টলতে শুরু করে। ভরসালাল চিন্তিতভাবে বলে, মালুম হচ্ছে তুমি হেঁটে যেতে পারবে না। পা ফেলতে গেলেই টলছো, মাথায় চক্কর লাগছে। এক কাম করা যাক। মেয়েটি নির্জীব গলায় জিজ্ঞেস করে, কি? তোমাকে আমি ধরে ধরে নিয়ে যাই? তোমার যা হাল, একেলি চলতে গেলে পড়ে গিয়ে বিপদ হয়ে যাবে। মেয়েটা আস্তে মাথা হেলায়। অর্থাৎ ভরসালাল ধরে নিয়ে গেলে তার আপত্তি নেই, তাহলে সে বেঁচেই যায়। ভরসালাল মেয়েটিকে ধরে ফেলল। এক হাতে তার কাঁধ বেড় দিয়ে আস্তে আস্তে আবার ওপরে উঠতে লাগলো। খানিকটা যাবার পর সে টের পেল মেয়েটার হাঁটার শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে, আর যত ফুরিয়ে আসছে ততই তার শরীরের সব ভার ভরসালালের হাতের ওপর এসে পড়ছে। কাদা ভর্তি পিছল পথে বাচ্চা সমেত একটি গর্ভিণী মেয়ের গোটা দেহের ওজন একটা হাতের ওপর নিয়ে এগুনো সম্ভব হচ্ছে না। ভরসালাল মেয়েটাকে প্রায় সাপটে বুকের ভেতর নিয়ে এলো। এই অবস্থাতেই তাকে নিজের সঙ্গে লেপ্টে নিয়ে পাহাড় ভাঙতে লাগলো আর সমানে বিড়বিড় করতে লাগলো, হো রামজি, তেরে কৃপা, তেরে কৃপা। এতক্ষণ বৃষ্টির জোর ছিল না, তবে মিহি চিনির দানার মতো সেটা ঝরেই যাচ্ছিল। হঠাৎ আবার তোড়ে নেমে এলো বৃষ্টিটা। হাওয়া পড়ে গিয়েছিল, সেটাও বৃষ্টির মতোই আচমকা উন্মাদ হয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে সাঁই সাঁই ঘোড়া ছোটাতে শুরু করে দিল। এদিকে মেয়েটির দাঁড়িয়ে থাকার শক্তি শেষ হয়ে গেছে। তার কোমরের তলার দিকটা শরীর থেকে আলগা হয়ে যেন ঝুলে পড়ছে। ভরসালাল দিশেহারা হয়ে পড়ল। গর্ভিণী মেয়েটাকে সে কথা দিয়েছে শেরমন্ডি পাহাড় পার করে দেবে, কিন্তু এখন এই অবস্থায় কিভাবে যে তার এবং তার পেটের বাচ্চাটাকে রক্ষা করবে ভেবে পাচ্ছে না। কয়েকটা মুহূর্ত, তারপরেই মনে মনে ভরসালাল সব স্থির করে ফেলল। মেয়েটার শরীরের যা হাল, তাতে তাকে আর হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া সেই পিপুল গাছটার মতো ঝাঁকড়া মাথা এমন কোনো গাছ নেই যার তলায় গিয়ে কিছুক্ষণ মাথা গোঁজা যেতে পারে। আর বৃষ্টিটা এবার যেভাবে শুরু হয়েছে তাতে আদৌ থামবে কি না, কিংবা থামলে কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনিশ্চিতভাবে ভেজার চাইতে এগুবার চেষ্টা করাই ভালো। ভরসালাল করল কি, যেখানে কাদা কম এমন একটা জায়গা দেখে মেয়েটাকে শুইয়ে দিল।
তারপর বাঁ কাঁধে লাঠির ডগায় বাঁধা সেই চিত্রবিচিত্র ঝুলিটা নামিয়ে তার ভেতর থেকে দুটো ধুতি বার করে দ্রুত একটা বড় ঝোলা বানিয়ে ফেলল। মেয়েটাকে সেই ঝোলার ভেতর বসিয়ে তার পাশে মাইলোগুলো রেখে নিজের পিঠে ঝুলিয়ে নিল। তারপর কাদার ভেতর বুড়ো আঙুল গেঁথে গেঁথে খুব সাবধানে পাহাড়ের গা বাইতে লাগলো। দায়িত্ব যখন নিয়েছে তখন মেয়েটাকে নিরাপদে পাহাড় পার করে দিতেই হবে। আকাশ থেকে লক্ষ কোটি বৃষ্টির রেখা বল্লমের ফলার মতো ছুটে আসছিল। ঝড়ে চারপাশের অর্জুন, শাল, আমলকি আর সিসমগুলো এক একবার মাটিতে নুয়ে পড়ছে, পরক্ষণেই শটান খাড়া হয়ে যাচ্ছে। ঝোপঝাড় উল্টোপাল্টা খ্যাপা বাতাসে ছিঁড়ে খুঁড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল। আকাশের গায়ে বড় বড় ফাটল ধরিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে। ঝড় বৃষ্টির সর্বনাশা চেহারা দেখতে দেখতে ভরসালাল সমানে বলে যেতে লাগলো, हो राम जी तेरे कृपा, हो राम जी तेरे कृपा। বলতে বলতে থকথকে আঠালো কাদায় পায়ের আঙুলগুলোকে গজালের মতো গেঁথে গেঁথে সে ওপরে উঠতে লাগলো। পিঠে একটা ভরা গর্ভিণী মেয়ের বাচ্চা শুদ্ধ দেহের সমস্ত ভার চাপানো। যদিও ভরসালাল হাট্টাকাট্টা দুর্দান্ত শক্তিশালী মরদ, তবু তার শিরদাঁড়া যেন ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। তুমুল বৃষ্টি অনবরত চোখে মুখে এমন ঝাপটা দিয়ে যাচ্ছে যাতে সামনের কিছুই সে দেখতে পাচ্ছিল না। তাছাড়া দারুণ ঝোড়ো হাওয়া তাকে ঠেলে 10 হাত একদিকে নিয়ে যাচ্ছিল। পর মুহূর্তেই ধাক্কা মারতে মারতে 15 হাত অন্যদিকে সরিয়ে নিচ্ছে। জলে আর হাওয়ায় তার চোখ অন্ধ হয়ে যাচ্ছিল। তারই মধ্যে এই প্রচণ্ড দুর্যোগের বিরুদ্ধে শরীরটাকে ঢালের মতো খাড়া রেখে ভরসালালের নিশানা ঠিক করে এগিয়ে যেতে লাগলো আর কাতর সুরে একটানা বলে যেতে লাগলো, হে রামজি তেরে কৃপা, তেরে কৃপা, হে রামজি তেরে কৃপা, হো রামজি তেরে কৃপা। কতক্ষণ পর খেয়াল নেই, শেরমন্ডি মাথা ডিঙিয়ে যখন সে ওপারে গিয়ে নামলো তখন বৃষ্টির দাপট থেমে এসেছে। ঝড়টাও আর নেই। আকাশের গায়ে মেঘ ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। পিঠ থেকে মেয়েটাকে নামিয়ে ভরসালাল 2 হাঁটুতে মুখ গুজে অনেকক্ষণ হাঁপালো। তার শরীরের সমস্ত শক্তি তখন ফুরিয়ে এসেছে। ভরসালালের মনে হচ্ছিল শরীরের একটা হাড়ও আর আস্ত নেই, সমস্ত ভেঙে চুরে গেছে, শিরাটিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। পায়ের তলা থেকে অসহ্য একটা যন্ত্রণা শিরদাঁড়া বেয়ে কোমরে, কোমর থেকে পা পর্যন্ত চমকে দিয়ে দিয়ে ছুটে যাচ্ছিল। খানিকক্ষণ বাদে খানিকটা ধাতস্থ হবার পর হঠাৎ সেই মেয়েটার কথা মনে পড়ে গেল ভরসালালের। ধর্মর করে মুখ তুলতেই দেখতে পেল তার সারা গা, শাড়ি, জামা সব ভিজে সপসপে হয়ে গেছে। শরীরের চামড়া আর আঙুলের ডগাগুলো সিটিয়ে সাদা হয়ে গেছে। দেখতে দেখতে যেই তার মুখের দিকে চোখ পড়ল, অমনি চমকে উঠল ভরসালাল। মেয়েটার মুখে অসহ্য যন্ত্রণা, কুঁচকে যাচ্ছে মুখটা, ঠোঁট দুটো নীল বর্ণ, দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা চাপতে চেষ্টা করছে সে। ভরসালাল ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি মেয়েটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কী হলো? নিজের পেটের কাছটা আঙুল দিয়ে দেখিয়ে গোঙানির মতো শব্দ করলো মেয়েটা, এখানে বহুত দর্দ, জলদি আমাকে হাসপাতালে নিয়ে চলো। পাহাড়ের তলা থেকে টাউন ফকিলগঞ্জ ঝাড়া 5টি মাইল তফাতে। সেখানে পৌঁছতে না পারলে হাসপাতালে যাওয়া যাবে না। ভরসালাল শুধুলো, তুমি কি হেঁটে যেতে পারবে? নেই, আমার কোমর পিঠ চিড়ে যাচ্ছে। ভরসালাল সেটাই আন্দাজ করেছিল। এই অবস্থায় উঠে দাঁড়িয়ে একটা পা ফেলাও মেয়েটার পক্ষে সম্ভব না। এদিকে ভরসালালের শরীরে এমন শক্তি আর অবশিষ্ট নেই যাতে তাকে পিঠে ঝুলিয়ে আরও 5 মাইল যেতে পারে। মেয়েটাকে পাহাড় পার করাতেই তার জিভ বেরিয়ে গেছে। অবশ্য এই শেরমন্ডি পাহাড়ের তলায় ছোটোখাটো একটা বাজার আছে, নামেই বাজার, একটা চাল ডাল নমক মরিচের দোকান, একটা পানবেড়ি খৈনি পাতার, আর তৃতীয় দোকানটা হলো চায়ের। ব্যাস এই হলো বাজারের নমুনা। তার গা ঘেঁষে একটা আঁকাবাঁকা কাঁচা রাস্তা, জনারের ক্ষেত, গেঁহুর ক্ষেত, জবের ক্ষেত আর এলোমেলোভাবে ছড়ানো নানা দেহাতের মধ্য দিয়ে টাউন ফকিলগঞ্জের দিকে চলে গেছে।
ওই বাজারটার কাছে গেলে শহরে যাবার বয়েল গাড়ি পাওয়া যায়। তখনই তার খেয়াল হলো গাড়ি ভাড়া কম করে 5টি টাকা লাগবে। ঠাকুর রঘুনাথ সিংয়ের দেওয়া 10টি টাকা তার ট্যাঁকে গোজা আছে। এই তার শেষ সঞ্চয়। ওই টাকা থেকে খরচ করা ঠিক হবে কি না ভাবতে লাগলো ভরসালাল। আর তখনই তার কানে অস্পষ্ট গোঙানির মতো আওয়াজটা এসে ধাক্কা দিল। ঘাড় ফেরাতে সে দেখল পেটের মাংস এক হাতে খামচে ধরে থেকে থেকে কাতর শব্দ করে উঠছে মেয়েটা। আর কিছু ভাবার সময় পেল না ভরসালাল। কেউ যেন আচমকা টান মেরে তাকে দাঁড় করিয়ে দিল। এক দৌড়ে বাজারের কাছ থেকে একটা বয়েল গাড়ি নিয়ে এলো সে। তারপর পাঁজা কোলা করে মেয়েটাকে ছইয়ের তলায় নিয়ে শুইয়ে দিল। গাড়িওয়ালাকে বলল, জলদি টাউন চল ভাইয়া, বহুত জলদি। গাড়িওয়ালা হুর বলে একটা শব্দ করে দুটো গরুরই ল্যাজ মুছড়ে দিল। সঙ্গে সঙ্গে গরু দুটো কাঁচা রাস্তার উপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। এদিকে আকাশটা দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে। মেঘের গায়ে অল্প অল্প ফাটল ধরিয়ে মরা মরা নির্জীব রোদ বেরিয়ে আসতে চাইছিল। রোদের চেহারা দেখে মনে হচ্ছিল বেলা ফুরিয়ে এসেছে, একটু পরেই সন্ধে নেমে যাবে। গাড়িতে উঠবার পর থেকে ভরসালাল কোনো দিকে আর তাকায়নি, মেয়েটাকেই শুধু লক্ষ্য করে যাচ্ছে। মেয়েটা কাত হয়ে বুকের কাছে হাত পা গুটিয়ে অনবরত গুঙিয়ে যাচ্ছিল আর চোয়াল শক্ত করে শ্বাস আটকে যন্ত্রণা চাপবার চেষ্টা করছিল। ভরসালাল ঝুঁকে খুব নরম গলায় শুধল, যে না, খুব কষ্ট হচ্ছে। মেয়েটা শক্ত করে দাঁতে দাঁত চেপে মাথা নাড়ল, শুধু কিছু বলল না। ভরসালাল যে কী করবে, কী করলে মেয়েটার কষ্ট একটু কমতে পারে ভেবে পেল না। সে শুধু শ্বাসরুদ্ধের মতো বিড়বিড় করতে লাগলো, হো রামজি তেরে কৃপা, হো পবন সুত তেরে কৃপা। মেয়েটা এবার বলল, আমার বহুত ডর লাগছে। পরম মমতায় তার একটা হাত ধরে ভরসালাল বলল, ডর কি? মেয়েটার যন্ত্রণা যেন 5 গুণ বেড়ে গেল হঠাৎ। শরীরটা ধনুকের মতো বেঁকে যেতে লাগলো তার। কপাল, গলা, কণ্ঠ সব ঘামে ভিজে যাচ্ছে। গায়ের লোমগুলো হঠাৎ শীত লাগার মতো খাড়া হয়ে উঠেছে। চোখের তারা আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে। ভরসালাল অস্থির হয়ে উঠল। এই মেয়েটা 15 মাইল রাস্তা পেরিয়ে মাঝখানে বিশাল পাহাড় ডিঙিয়ে মানুষের জন্ম দিতে চলেছে। মানুষ সম্বন্ধে প্রায় অনভিজ্ঞ ভরসালাল জানে না কিভাবে তার শুশ্রূষা করবে। ভীতভাবে সে বলল, যে না, তোমাদের এই সময় কী করতে হয়? কোমরের কাছটা ধরে মেয়েটা অত্যন্ত দুর্বল স্বরে বলল, এখানে একটু সেঁক দিয়ে দাও। এই বয়েল গাড়ির ভেতর কোথায় আগুন, কোথায় বাকি, কিন্তু যেভাবেই হোক সেঁকটা দিতেই হবে। উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকাতে তাকাতে ভরসালালের চোখে পড়ল গাড়ি ছইয়ের নিচে একটা ধারে একটা হেরিকেন ঝুলছে। সঙ্গে সঙ্গে সে ঘাড় ফিরিয়ে গাড়িওয়ালাকে বলল, ভাইয়া তোমার হেরিকেনে তেল আছে? গাড়িওয়ালা বলল, আছে, কেন? ওটা একটু জ্বালবো, এই জেনানাকে সেঁক দিতে হবে। জ্বালতে পারো, তবে তেলের জন্য 4 আনা দিতে হবে। দেব? তাপ ঠিক আছে। তোমার কাছে আগ আছে? আছে। গাড়িওয়ালা কোমরের খাঁজ থেকে একটা দেশলাই বার করে ছুঁড়ে দিল। ভরসালাল হ্যারিকেন ধরিয়ে নিল। তারপর নিজে একটা কাপড়ের খানিকটা অংশ 4 ভাঁজ করে হ্যারিকেনটার মাথায় বসিয়ে গরম করতে লাগলো। সেটা বেশ তেতে উঠল। আস্তে আস্তে মেয়েটার কোমরে সেঁক দিতে লাগলো। অনেকক্ষণ সেঁক দেবার পর গোঙাতে গোঙাতে একসময় মেয়েটা ঘুমিয়ে পড়ল। সন্ধ্যের অনেক পর বয়েল গাড়িটা টাউন ফকিলগঞ্জের সরকারি হাসপাতালে পৌঁছে গেল। কিন্তু এত রাতে ডাক্তার সাহেবকে পাওয়া গেল না। তিনি তার কোয়ার্টারে চলে গেছেন। যারা ছিল তারা বলল, আজ তো হবে না, কাল নিয়ে এসো। ভরসালালের মাথায় তখন পাহাড় ভেঙে পড়ার অবস্থা। মেয়েটাকে নিয়ে এই রাত্রিরে কোথায় রাখবে সে? সবার কাছে সে কাকুতি মিনতি করতে লাগলো, কৃপা করে জেনানাকে ভর্তি করে নিন। হাসপাতালের লোকেরা জানালো, ডাক্তার সাহেব অর্ডার না দিলে কাউকে ভর্তি করা যাবে না। তখন মরিয়া হয়ে ডাক্তার সাহেবের কোয়ার্টারের দিকে ঠিকানা নিয়ে খুঁজে বার করতে লাগলো ভরসালাল। তারপর তাঁর হাতে পায়ে ধরে কিভাবে কত কষ্ট করে গর্ভিণী মেয়েটাকে পাহাড় পার করে এত দূরে নিয়ে এসেছে তার যাবতীয় বিবরণ দিয়ে বলল, এখন আপনার কৃপা ডক্টর সাহেব। সব শুনে ডাক্তার সাহেব হাসপাতালে এসে মেয়েটিকে ভর্তি করে নিলেন। এবারে ভরসালালের দায়িত্ব শেষ। গাড়িওয়ালাকে ভাড়া বাবদ 5 টাকা আর তেলের দরুন 4 আনা দিয়ে আজ রাতের মতো একটা আস্তানার খোঁজে বেরিয়ে পড়ল ভরসালাল। পৃথিবীতে কেউ নেই তার।
কাজেই পিছুটানও নেই। সে একেবারে ঝাড়া হাত পা লোক। যখন যেখানে যায় সেখানে নিজের হাতে খানকতক রুটি সেঁকে নেয়, তারপর কারো বাড়ির তাওয়ায় কিংবা মাঠে ঘাটে গাছতলায় শুয়ে পড়ে। আজ আর কিছুই ভালো লাগছিল না ভরসালালের। আটা কিনে আনো, ছানো, নুন বানাও, কাঠকুটো জোগাড় করো, এত সব ঝঞ্ঝাট একটা দিনের জন্য সে বাদ দিতে চায়। ভরসালাল করল কি, একটা দোকানে গিয়ে তেঁতুলের আচার আর নুন লঙ্কা দিয়ে একতলা ছোলার ছাতু খেয়ে এসে একটা বাড়ির খোলা বারান্দায় শুয়ে রইল। কাল সকালে সে সগরিগলি ঘাটে যাবে, সেখান থেকে টাউন পূর্ণিয়া। পরের দিন সকালে উঠে সগরিগলি ঘাটে যাওয়ার সময় হঠাৎ ভরসালালের মনে হলো মেয়েটার একটা খবর নিয়ে গেলে হয়। অন্যমনস্কের মতো হাঁটতে হাঁটতে একসময় সে হাসপাতালেই এসে পড়ল এবং খবর নিয়ে জানলো এখনও মেয়েটার ছেলেপুলে কিছু হয়নি, তবে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আর জানলো মেয়েটা ভয়ানক কষ্ট পাচ্ছে। শেষ খবরটা পেয়ে মন খারাপ হয়ে যায় ভরসালালের। পৃথিবীর সব ব্যাপারেই সে উদাসীন, তবু কাল পিঠে চাপিয়ে যাকে পাহাড় পার করিয়েছে, যার জন্য নিজের সঞ্চয় থেকে নগদ ৫ টাকা খরচও করে ফেলেছে, গরম সেঁক দিয়ে যার সেবা করেছে, তার খুব কষ্ট হচ্ছে জেনে আজ আর সগরিগলি যেতে মন করছে না। সে ঠিক করে ফেললো ভালোই ভালোই মেয়েটার বাচ্চা কাচ্চা হয়ে গেলে সে পূর্ণিয়া টাউনে যাবে। গিয়ে হয়তো দেখবে মিউনিসিপ্যালিটির লোকেরা খ্যাপা কুকুর মারার জন্য অন্য লোক লাগিয়ে দিয়েছে, কিন্তু কি আর করা যাবে। হো রামজি, হো পবন সুত। হাসপাতাল থেকে বেরিয়ে এদিক ওদিক খানিক ঘুরে সে রুটি বানিয়ে খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকলো। ঘুম থেকে উঠে বিকেলে আবার সে এলো হাসপাতালে, কিন্তু কোনো খবর নেই। রাতটা কাটিয়ে পরের দিন সকালে আর বিকেলে দুবার এলো ভরসালাল, খবর নেই। দুদিন কাটবার পর উদ্বেগে তার দম যখন বন্ধ হয়ে আসছে, সেই সময় ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, বহুত বড়িয়া খবর। ভরসালাল বলল, হো গিয়া ডাক্তার সাহেব, হো গিয়া, রামজি কা কৃপা, পবন সুত কা কৃপা। ভরসালালের চোখে আলো ঝিলিক দিয়ে গেল। তোমার জেনানার লেড়কা হয়েছে, বহুত গোরা লেড়কা। চমক লাগলো ভরসালালের। ডাক্তার সাহেব নিশ্চয়ই মেয়েটাকে তার আওরাত ধরে নিয়েছে। ভুল শুধরে দেওয়ার জন্য সে তাড়াতাড়ি বলে উঠল, ও আমার আওরাত না ডাক্তার সাহেব। তব? ডাক্তার সাহেব ভুরু কুঁচকে তাকালেন। ভরসালাল বলল, রাস্তায় আস্তে আস্তে যান পেচান। আচ্ছা চলি ডাক্তার সাহেব, রাম রাম। এবার পরম নিশ্চিন্তে সগরিগলি ঘাট পেরিয়ে সে পূর্ণিয়া যেতে পারবে। একটা অদ্ভুত সুন্দর মন ভালো করা মানুষের গল্প শুনলাম, তাই না? সদ্য প্রয়াত শ্রী প্রফুল্ল রায় মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে আজকে এই গল্পটি পড়লাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।